কাদের সিদ্দিকীর ডাইন হাত, যে লোকটা। এদের পোশাক ছিল ভারতীয় সেনাবাহিনীর যে রঙের পোশাক পরতো সেই রঙের পোশাক। এই যে দেখেন ইনকা। রক্ষী বাহিনীর খুব বেশি রঙিন ছবি পাইবেন না। এই ছবিটা আমি কিনেছিলাম আমার স্বাধীনতা উত্তর বই বাংলাদেশের জন্য মেলা টাকা পয়সা দিয়া। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় ভারতীয় খবরদারি তলানিতে গিয়া থাকে। এরশাদ ভারতের আশীর্বাদে ক্ষমতা গ্রহণ করলেও তার প্রশাসনের পক্ষে ভারতের সব কথা মেনে চলা সম্ভব ছিল না। এরশাদ পরবর্তী 15 বছর যখন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের পরে গণতান্ত্রিক পদ্ধতি চালু ছিল, কিছুটা, বলবো না যে পুরাপুরি চালু ছিল, যাই হোক কিছুটা তো ছিল, আমরা তো ভোট দিয়া সরকার নির্বাচন করতে পারতাম, তখনও ভারত বাংলাদেশের উপর খবরদারি করার মতো অবস্থা ফিরে যেতে পারে নাই। এই 11-11 পরে নব্য মীর জাফর, মঈনুদ্দিন ফখরুদ্দিন গম যখন ভারতের কাছে দেশটা বিক্রি করে দিল, তখন থেকে ভারত পুনরায় বাংলাদেশের উপরে সরাসরি খবরদারি করার সুযোগ পেল। এই পিনাক রঞ্জন চক্রবর্তী বাংলাদেশে ভারতের প্রথম রাষ্ট্রদূত, যে নিজেকে মনে করত বাংলাদেশে নিযুক্ত ভারতের ভাইসরয়। লোকটা বাংলাদেশে তার চাকরিকালে যে সীমাহীন ঔদ্ধত্য দেখাইছে, সেরকম আচরণ আমরা পূর্বে ভারত কেন অন্য দেশের রাষ্ট্রদূতের কাছ থেকে দেখি নাই। এই পিনাক সম্প্রতি একটা পুস্তিকা প্রসব করেছে, পয়দা করেছে। হ্যাঁ, প্রসব উপলক্ষে আয়োজিত একটা অনুষ্ঠান আয়োজন করে ভারতের অবজারভার রিসার্চ ফাউন্ডেশন, সংক্ষেপে ওআরএফ, এই ওআরএফ আম্বানির মালিকানাধীন রিলায়েন্স গ্রুপের টাকা নেয় আর কি, এই টাকা পরিচালিত হয়। প্রতিষ্ঠানটার আর একটা পার্টনার হইতেছে ভারতের বিদেশ বিষয়ক মন্ত্রণালয়। সুতরাং এই প্রতিষ্ঠান মানে ভারতীয় সরকারেরই প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠান মানে বিজেপির প্রতিষ্ঠান। ভারত সরকারের সঙ্গে এই প্রতিষ্ঠানের কেবল সাংগঠনিক সম্পর্কই না, বরং ব্যক্তিগত পর্যায়ের সম্পর্কও আছে। উদাহরণস্বরূপ বলি, এই সংগঠনের আমেরিকা শাখার প্রধান হইতেছে ধ্রুব জয়শঙ্কর। নামটা চেনা চেনা লাগিচ্ছে না? হ্যাঁ, চেনাই, কারণ এই যে ইন্ডিয়ান ফরেন মিনিস্টার জয়শঙ্করের পোলা। ওআরএফ আর ভারত সরকার আর বিজেপি যে একই মুদ্রার এপিটুপি, এটা মনে রাখতে হবে। তাইলে ওআরএফ থেকে যে সমস্ত বক্তব্য আছে তার পেছনে ভারত সরকারের ইন্ধন আছে, এবং এটা ভারত সরকারেরই কথা, এইটাও বুঝতে সহজ হবে। তাইলে এই বিষয়ে আর একটা উদাহরণ দিই। হ্যাঁ, উদাহরণ দিয়ে এটা বুঝাই দিই। আসেন, খুব চমৎকার বিষয় আছে ওআরএফ আর ভারত সরকার নিয়ে। ফ্রিডম হাউস আর ইকোনমিক ইন্টেলিজেন্স ইউনিট গণতন্ত্র সূচকের প্রণয়ন করে, জানেন তো এটা, তাই না? সম্প্রতি এই সূচকগুলোতে ভারতের র্যাঙ্কিং এর প্রবল অবনতি হয়েছে। ফ্রিডম হাউস ভারতকে আখ্যায়িত করছে পার্শিয়াল ডেমোক্রেসি বা আংশিক গণতন্ত্র এই বইলা, এবং ইকোনমিক ইন্টেলিজেন্স ইউনিট ভারতকে বলছে ত্রুটিপূর্ণ গণতন্ত্র। এতে মোদী সরকারের হাতে ঘা লেগেছে, কারণ রেটিং এর এই পতন মোদী সরকারের গণতন্ত্র বিরোধী কর্মকাণ্ডের কারণেই ঘটছে। এটা তো প্রকাশ হয়ে গেছে সবার কাছে। মোদী সরকার, বিশেষ করে তার ফরেন মিনিস্টার জয়শঙ্কর, সারা দুনিয়াতে চিল্লায় মুখের ফেনা তুলে দেয় যে ভারত দুনিয়ার বৃহত্তম গণতন্ত্র, বলে না? কিন্তু বিশ্বের টপ র্যাঙ্কিং প্রতিষ্ঠানগুলি ভারতের রেটিং বিপুলভাবে নামায় দেওয়ার মানে হইল মোদী সরকারের গণতন্ত্র নামাবলীর মধ্যে বিশাল বিশাল ফুটা হয়ে গেছে। কিন্তু এই রেটিং প্রতিষ্ঠানগুলি তো আর কাটালরানির ভারতের দয়াপ্রাপ্ত অবৈধ সরকারের মতো না যে তাদেরকে আদেশ দিয়া, ধমক দিয়া, টাকা পয়সা দিয়া, হানি টাপে ফেলাইয়া এই রেটিং পরিবর্তন করা সম্ভব, তা তো না। তাই ভারত কি সিদ্ধান্ত নিচ্ছে? মজার সিদ্ধান্ত নিচ্ছে। সে নিজেই একটা গণতন্ত্র সূচক বানাবে, যাতে মোদীর ভারতকে দারুণ একটা গণতন্ত্র হিসেবে দেখানো যায়। ওই কালে কাটালরানিকেও একটা গণতান্ত্রিক সরকার হিসেবে দেখাবে, বুঝছাও? এই সূচক তৈরির ঠিকাদারি পাইছে কে জানেন? ওই ওআরএফ। কি তামাশা! সুতরাং মোদী সরকার আর ওআরএফ যে একই বিছানায় শোয় আর সহবাদ করে, সেটা বুঝতে তো কষ্ট হওয়ার কথা না, তাই না? কাটালরানি যে কেন মোদীর এই স্ট্র্যাটেজি নিয়ে একটা শান্তি পুরস্কার প্রবর্তন করে না, আল্লাহ জানে। সেই কারণে মোদীর ভারত এখন সরকারের অনুগত, মানে মোদীর অনুগত তথাকথিত থিঙ্ক ট্যাঙ্কের রাজত্ব। অন্যান্য নিরপেক্ষ গুলা যেগুলো আছে সেগুলোর উপরে মোদী সরকার চাপাই দিচ্ছে ক্রমাগত নিপীড়ন। কোন কোন প্রতিষ্ঠানে তালা লাগাই দিচ্ছে, তেমনটি করছিল কাটালরানি লেসপেন্সাররা গ্রামীণ টেলিকমের দরজায় তালা লাগাই দিয়া অধিকারের রেজিস্ট্রেশন বাতিল কইরা। সুতরাং ভারতের কোন থিঙ্ক ট্যাঙ্ক এবং মেজরিটি মিডিয়া যদি কোনো বিষয় নিয়ে বলে, তাহলে সেটা ধরে নিবেন মোদী সরকারের বয়ান। এই কারণে অধিকাংশ ভারতীয় মিডিয়া চ্যানেলের নাম দিচ্ছে কি জানেন? ওরা ইন্ডিয়ানরাই নাম দিচ্ছে গদি মিডিয়া। গদি মানে জানেন? গদি শব্দটা আসছে হিন্দি শব্দ গোদ থেকে, মানে হইলো কোল, যেমন মায়ের কোল। এটার হিন্দি হইল মা কি গোদ, গোদ মে বইতে যাও, মানে হইতেছে কোলে বসে যাও। গদি মিডিয়া কথাটার মানে হইলো যেসব মিডিয়া মোদির কোলে বসে থাকে। আজকে ভারতের অধিকাংশ মিডিয়ার অবস্থা তাই। সুতরাং এই সমস্ত গদি মিডিয়া যদি বয়কট আন্দোলন নিয়ে লেখে, তাহলে মনে রাখবেন ওইটা হিন্দুত্ববাদীদের প্রচারণা। যাই হোক, আবার আলাপে ফিরি যে এই ওআরএফ এর এই অনুষ্ঠানে পুস্তক প্রসবকারী পিনাক বলছে যে বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপারে আমেরিকার ব্যাপক এবং ক্রমাগত হস্তক্ষেপের বিরুদ্ধে ভারত আমেরিকার কাছে কড়া প্রতিক্রিয়া প্রকাশ করায় ঢাকায় নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত মিস্টার পিটার হাস নাকি গত 7 জানুয়ারি নির্বাচনের আগে গা ঢাকা দেন। এই কথায় আমরা বুঝতে পারলাম যে এতদিন ধরে আমরা শুনে আসছি যে ভারত বাংলাদেশে আমেরিকার প্রেসিডেন্ট বাইডেনের গণতন্ত্র প্রতিষ্ঠার এজেন্ডা লাইনচ্যুত করে দিছে। সেটা সঠিক। পিনাককে ধন্যবাদ যে সে সেটা ফাঁস করে দিছে সেমি অফিসিয়াল হিসেবে। বাংলাদেশে তো হাসান মাহমুদ বা ওকা এই কথাটা আগেই প্রকাশ্যে বলে দিছে। এখন এই কথাটা ভারতের মুখ থেকে শোনা গেল। ভারত আর বলতে পারবে না যে বাংলাদেশে আমেরিকার নীতি প্রভাবিত করা বা উল্টায় দেওয়ার ব্যাপারে তার কোনো ভূমিকা ছিল না, তাই না?
আমি কিন্তু পিনাককে ধন্যবাদই দিব এই কথাটা বলার জন্য। ভারত নামের নেকড়ের যে এত পাওয়ার যে সে আমেরিকান অ্যাম্বাসেডারকে দেশছাড়া কইরা দিছে। আমরা জানি আমেরিকা এবং পশ্চিমা দূতাবাসগুলি বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার প্রচেষ্টা চালাইছে মাসের পর মাস, যেভাবেই চালাক। এখন ইন্ডিয়ার তারা খাইয়া তারা লেজ তুলে পালাইছে। ওই যে এককালে চীন আমেরিকাকে বলতো পেপার টাইগার, ভারতীয় নেকড়ের আক্রমণের মুখে আমেরিকাকে তো সেই রকমই মনে হইতেছে, তাই না? যাই হোক, আমেরিকার গণতন্ত্র এজেন্ডা লাইনচ্যুত হয়ে গেছে। ভারতের প্রযোজনা এবং পরিচালনায় বাংলাদেশে 7 জানুয়ারি নির্বাচন প্রচারণ অনুষ্ঠিত হয়েছে। ভারত তার বসংবদ সরকারকে বাংলাদেশে এই কায়দায় টিকায় রাখতে পারছে। আমেরিকা আমাদের হাতে যে কলা ধরে দিচ্ছিল, ভারত সেটা খেয়ে ফেলছে, আর সেটা আমাদের হাতে রয়ে গেছে কলার চোখলা বা খোসা। আমরা ঠিকা শিখছি। এখন যদি কেউ আমাদের সামনে আরেকটা কলা নিয়ে হাজির হয়, আমরা দ্বিতীয়বার কলা সেই ভুল করবো না। ইন্ডিয়া তার পছন্দের সরকার বাংলাদেশে বসায় রাখতে পারলেও বাংলাদেশের মানুষ ওই নির্বাচনী প্রহসনকে সম্পূর্ণভাবে রিজেক্ট করছে। ভারতের অ্যানালিস্টরাই বলছে, এই যে শ্রীরাধা দত্ত বলছে যে শতকরা 90% লোক ভোট দেয় না। আমাদের ধারণা 5% লোক ভোট দিছে কিনা সন্দেহ। তারা খাইয়া পালায় যাওয়া আমেরিকা বলছে যে এই নির্বাচন ফ্রি অ্যান্ড ফেয়ার হয় নাই। আমাদের গণতন্ত্রের প্রত্যাবর্তন যে শুধু লাইনচ্যুত হয়েছে তাই না, বাংলাদেশের আভ্যন্তরীণ ভারতের এই নগ্ন হস্তক্ষেপে আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব এবং জাতীয় মর্যাদাকে ভয়াবহভাবে বিপন্ন করছে। একটা খুব লজিক্যাল প্রশ্ন, ভারত কেন আমেরিকাকে বাংলাদেশে আমেরিকার কর্মকাণ্ড নিয়ে ক্ষোভ প্রকাশ করবে? আমরা কি ভারতের অঙ্গরাজ্য নাকি আশ্রিত রাজ্য? আমাদের বিষয় কি ভারতের আভ্যন্তরীণ বিষয়? তা নাইলে পরে ভারত কিভাবে এত বড় অডাসিটি দেখায়? ভারতের এই অডাসিটির কারণে আমাদের গণতন্ত্রে ফিরে যাওয়ার সংগ্রাম এখন পরিণত হয়েছে স্বাধীনতার সার্বভৌমত্ব এবং জাতীয় মর্যাদা রক্ষার সংগ্রাম। এই একই ঘটনা ঘটছিল 1971 সালে। 1970 সালের নির্বাচনে বাংলাদেশিরা পুরা পাকিস্তানে মেজরিটি লাভ করে। আমরা ভাবছিলাম যে ক্ষমতা হস্তান্তরের মাধ্যমে পাকিস্তানি সামরিক জান্তা গণতন্ত্রের প্রত্যাবর্তনের পথ মসৃণ করবে। তা না কইরা তারা আমাদের উপরে 71-এ 25 মার্চ চাপায় দেয় ভয়াবহ গণহত্যা। আমাদের গণতন্ত্রের সংগ্রাম মুহূর্তে পরিণত হইয়া যায় স্বাধীনতার সংগ্রামে। ভারতীয় পণ্য বয়কটের মাধ্যমে আমরা আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার সংগ্রামের সূচনা করছি। আমাদের আন্দোলনের বয়স 3 মাসও হয় না, কিন্তু ইতিমধ্যে বাংলাদেশে এবং প্রবাসী বাংলাদেশিদের মধ্যে এই আন্দোলন ব্যাপক সাড়া ফেলছে। এই আন্দোলন এখন জনগণই আগায় নিচ্ছে। এই দেশের ভাগ্য তারা নিজেদের হাতে নিয়ে নিচ্ছে। 5% ভোটারের ভোট পাইয়া যে সরকার জোর কইরা ক্ষমতায় বসে থাকে, সেটা তো টেকসই সরকার না, যে কোনো সময় সেটা টপ কইরা পড়ে যেতে পারে। এই কথাটা মোদী সরকার এবং পিনাক টাইপের লেসপেন্সাররা খুব ভালোভাবেই বোঝে। সেই কারণে বাংলাদেশের জনগণের ভারতীয় পণ্য বয়কট আন্দোলনে তারা আতঙ্কিত হয়ে পড়ছে। দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলিতে ভারত যে আউট হয়ে গেছে, সেটা যে বাংলাদেশে ঘটে যেতে পারে, সেই দুশ্চিন্তায় দিল্লির ঘুম হারাম হয়ে গেছে। মিস্টার পিনাক, আমাদের আন্দোলন তো কেবলই শুরু। পিকচার আভি বহুত কুছ বাকি আছে। এখন সময় শুরু হয়েছে। আমাদের আন্দোলন এমন সময় শুরু হয়েছে যখন এই পুরো অঞ্চলে ভূ রাজনৈতিক অবস্থান নাটকীয় পরিবর্তন ঘটতেছে। আমি আগের এপিসোডগুলোতে বলছি কিভাবে আমাদের সীমান্ত সংলগ্ন আরাকান রাজ্যের সাম্প্রতিক ঘটনাবলীর ফলে চীনের বর্ডার কার্যত আমাদের বর্ডারের কাছে এসে পৌঁছেছে। তার অর্থ চীন এখন আমাদের অঞ্চলের অংশ হইয়া পড়ছে। পিনাক বাবুরা এতদিন যে বাংলাদেশকে ভারতের ব্যাকইয়ার্ড বলে ভাবতেন, সেই দিন শেষ। আজ মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কা, এমনকি ভুটান যে ভারতের হাতছাড়া হয়ে গেছে বা যাইতেছে, সেগুলি কোনো আইসোলেটেড বা বিক্ষিপ্ত ঘটনা না। এই ঘটনাগুলি আমাদের অঞ্চলে চলমান ভূ রাজনৈতিক পরিবর্তন এবং প্রক্রিয়ার সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমরাও এই প্রক্রিয়ার বাইরে না। পিনাক বাবু, আমেরিকাকে তাড়াইয়া দিয়া আপনারা ভালো কাজই করছেন। আমরা তো এখন আর পশ্চিমের দিকে তাকায় থাকতে পারি না। সুতরাং এই অঞ্চল থেকে আমাদের নতুন মিত্র বাইছে নিতে হবে। আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কের স্বাভাবিক বিবর্তনে এই ঘটনাটা ঘটবে। আপনারা যতই নচন কুন্দন করেন না কেন, আমরা জানি ভারত এই অঞ্চলে সবচাইতে শক্তিশালী দেশ না। আমাদের দেশে একটা কথা আছে, শেরের উপরে সোয়াশের আছে। ভারতের ওজন যদি 1 শের হয়, তাহলে এই অঞ্চলে সোয়াশের না পাক্কা 500 ওজনের শক্তিও আছে। আপনি তো যথেষ্ট আকেলমান, আপনার জন্য ইশারাই কাফি। বুঝা নিয়েন কি বলতে চাই। মনে রাখেন, আমরা ইচ্ছা কইরা বা ফান কইরা ভারতীয় পণ্য বয়কটের আন্দোলন শুরু করি নাই। আপনারাই আমাদের গণতন্ত্র ধ্বংস কইরা, আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব এবং জাতীয় মর্যাদারে বিপন্ন কইরা আমাদের জন্য কোনো আর অপশন রাখেন না। পাকিস্তানি সামরিক জান্তা যেমন 71-এ 25 মার্চ আমাদের জন্য অস্ত্র হাতে নেওয়া ছাড়া আর কোনো অপশন খোলা রাখে নাই, ঠিক সেই রকম 95% জনগণকে দুশ্মন বানায় বাংলাদেশে আপনারা বাংলাদেশে ভাইসরয়গিরি চালায় যাবেন, একটা পুতুল সরকার জারি রাখবেন। সেই দুরাশা যত জলদি ভুলে যান ততই মঙ্গল। আপনাদের যদি সুবুদ্ধির উদয় হয় এবং বাংলাদেশে আপনাদের হস্তক্ষেপ চিরদিনের জন্য বন্ধ করেন, তাইলে আমরা দুইটা স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক দেশ হিসেবে শান্তিপূর্ণভাবে পাশাপাশি বাস করতে পারবো। তা না হলে এই পিকচার যখন শেষ হবে, তখন দেখবেন আপনাদের বর্তমান ভাইসরয় প্রণয় ভার্মা কি প্রলয়ের মধ্যে পড়ছে। আমও গেছে, সালাও গেছে। আমি আজকে বলছি, আজকে 2 জন লোকের সাথে পরিচয় করাই দেবো। একজন তো পিনাক গেল, এখন আরেকজন লোকের সাথে পরিচয় করাই দিই, আসেন। এই লোকের নাম শহীদুল হক। বর্তমানে পররাষ্ট্র সচিবের আগে ও ওই পদে ছিল। পিনাক চক্রবর্তী পুস্তক পুস্তিকা প্রসক অনুষ্ঠানে সে বলে এবং বিশ্বাস করে যে ভারত বাংলাদেশের নিয়তি এক সূত্রে গাথা। সে 2 দেশের সম্পর্ককে চিরায়ত বন্ধুত্ব বা এটার্নাল ফ্রেন্ডশিপ বইলা বর্ণনা করে বলে যে এটা স্ট্র্যাটেজিক বা কৌশলগত সম্পর্কে ঊর্ধ্বে। পুরে বাবা, অর্থাৎ তার মতে ভারত ন্যায্য পানি হিস্সা না দিয়া বাংলাদেশকে মরুভূমি বানায় দিক,
সীমান্তে আমাদের নাগরিকদের পাখির মতো গুলি করে মারুক, নদীতে বাদ দিয়া আমাদের পানিতে মারুক, আদানির মতো একটা দেশঘাতী চুক্তি আমাদের উপরে চাপাই দিয়া বিশাল ঋণের ফান্দে আমাদের ফেলাই দিক, আমাদের গণতন্ত্রতে ধ্বংস করে একটা অবৈধ বসংবদ সরকার বছরের পর বছর আমাদের উপরে চাপাই রাখুক, আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব এবং জাতীয় মর্যাদাকে যথেচ্ছভাবে পদদলিত করুক, তবুও শহীদুল বলবে ভারত আমাদের চিরকালের বন্ধু। সে আরো বলে আমরা নাকি সেন্টিমেন্টাল, আবেগ প্রবণ জাতি, মানে এই জাতির কোনো যুক্তি জ্ঞান নাই, নিছক আবেগে চলে, জাউরার জাউরা। তুই কি এত সহজে ভুলে গেলি তোর পূর্বপুরুষদের গৌরবময় ইতিহাস, যারা মাত্র 25 বছরের কম সময়ের মধ্যে 2টা স্বাধীন রাষ্ট্র কায়েম করছিল? ইতিহাসে যারা আর কোনো তুলনা নাই, ব্রিটিশদের বিরুদ্ধে যারা 2 শতক ধরে ক্রমাগতভাবে লড়াই করে গেছে, আত্মসমর্পণ করে নাই, মোগলদের কাছে আত্মসমর্পণ করে নাই, স্বাধীনতার পর কিসিঞ্জার যেই দেশকে বটমলেস বাস্কেট বলছে, সেই দেশ 90 দশকের শুরুতে উদীয়মান এশিয়ান টাইগার হিসেবে পরিগণিত হয়েছে। তুই দেশের মানুষকে সেন্টিমেন্টাল বইলা, দাদাত বইলা ভারতীয় নীতি নির্ধারকদের করুণা ভিক্ষা করতেছিস। ধিক, লক্ষ কোটি ধিক তোর ইহকালে এবং পরকালে ধিক। চিন্তা করেন, এরকম দেশদ্রোহী, জাতিদ্রোহী, কুলাঙ্গার, জাউরার জাউরা ভারতীয় পদলেহী বেঈমানকে খুনি কাঁঠাল রানী পররাষ্ট্র সচিবের চেয়ারে বসেছিল। এই শহীদুল হক এককালে বাংলাদেশ সেনাবাহিনীতে ক্যাডেট হিসেবে যোগ দিছিল, পাসিং আউটের আগে সেনাবাহিনী থেকে বহিষ্কার করা হয়। ওটা ছিল এরশাদের আমল। আপনারা জানেন যে ভারতের আশীর্বাদে এরশাদ একটা গণতান্ত্রিক সরকারকে ক্ষমতাচ্যুত করে প্রেসিডেন্টের প্রতি দখল করছিল। এই এরশাদের ওইখানে শহীদুল বরখাস্ত হয়েছিল, তার চাকরিটা খেতে পারে নাই। তারপরে পাস করছে 2 বছর লেখাপড়া করে বিএ ডিগ্রি পাইছিল। সেকালে 2 বছরে কোর্সের বিএ ডিগ্রিধারীদেরকে বিসিএস পরীক্ষা চান্স দেওয়া হইতো। আর্মি থেকে বহিষ্কার হওয়ার পরে বিসিএস পরীক্ষার মাধ্যমে তাকে সিভিল প্রশাসনে আনা হয়, তার চাকরি হয় পররাষ্ট্র মন্ত্রণালয়ে। সে তখন জয়েন্ট সেক্রেটারি বা যুগ্ম সচিব পদে। তখন অদৃশ্য হাতের কারসাজিতে এক লাফে ফরেন সেক্রেটারি বা পররাষ্ট্র সচিবের চেয়ারে বসে দেওয়া হয় ওরে। এরকম ঘটনা পুরো দক্ষিণ এশিয়াতে ঘটে নাই, সারা দুনিয়াতে ঘটছে কিনা সন্দেহ। পররাষ্ট্র সচিবের চেয়ারে বসার পরে দ্রুততার সাথে অতিরিক্ত সচিব এবং সচিব পদে পদোন্নতি দেওয়া হয়। এক পর্যায়ে সে একটা আন্তর্জাতিক সংস্থার শীর্ষ পদে ক্যান্ডিডেট হয়। আমরা জানি এই কাজে সে ভারতের জোর সমর্থন পায়, কিন্তু শেষ পর্যন্ত ভোটাভুটিতে হেরে যায়। এরপরে তার অবসরের সময় এসে পড়ে, তখন সে কোন ম্যাজিক বলে দিল্লির একটা বিশ্ববিদ্যালয়ের ফেলো হিসেবে চাকরি পায়। সুতরাং বুঝতেই পারতেছেন সে কোন কারখানার আটা খায়। এটিতে সে এই ভয়ঙ্কর বীরজাফর ইন্ডিয়ান দালালটাকে ভালো করে সিল লাগায় দেন, জাউরার জাউরা। 2 বার লাগার সিল, জাউরার জাউরা। ওই পিনাকের পুস্তিকা প্রয়োগ অনুষ্ঠানে এক অনুষা বসু রায় চৌধুরী বলে যে ইন্ডিয়া আউট ক্যাম্পেইন নাকি কিছু জনভিত্তিহীন অ্যাক্টিভিস্টের কারসাজি, এই আন্দোলনের কোনো ভিত্তি নাই, এটা কোনো চিন্তারও কিছু নাই, যে জিনিস নিয়ে চিন্তার কিছু নাই সেই নিয়ে তুই কথা বলিস কেন রে মাতারি? সারা দুনিয়ায় বড় বড় মিডিয়া বলতেছে আন্দোলন ট্র্যাকশন পাইছে, তুই তো কলকাতায় থাকোস, কলকাতার আনন্দবাজার পত্রিকায় তো বলছে যে আন্দোলনে ভারতের নীতি নির্ধারক মহল শঙ্কিত। এই মূর্খটা দেখতেছি এখন ডিনাল স্টেজে পড়ে আছে। খেলাফায়ের রাশেদিনের শেষ খলিফা হযরত আলী বলছিলেন যে সবকিছুরই জাকাত আছে। জ্ঞানের জাকাত হইল মূর্খ লোকের কথা সহ্য করা। আমি যে খুব জ্ঞানী লোক তা না, তবু এবার এই মূর্খতা সহ্য করলাম, বিশেষ করে এটা রমজান মাস বলে। আবার এরকম করলে অনুসুয়া বসু রায় চৌধুরী আগামীতে এমন দাও দেব যে সারা জীবন মনে রাখবা। নাম শুনে তো মনে হইতেছে যে পূর্ববঙ্গে জমিদারি আছিল, রায় চৌধুরী তো ব্রিটিশতে দেওয়া খেতাব। হ্যাঁ, জমিদারির খাইশ এখনো যায়নি না মাতারি। এই অনুসুয়াদের কারা বাংলাদেশে প্রমোট করে দেখেন। এই পিনাক অনুসুয়াদের বাংলাদেশের মাটি থেকে চিরতরে উচ্ছেদ করা হবে। একবার উচ্ছেদ করছিলাম অনুসুয়ার পূর্বপুরুষ জমিদারদের, আবার ফিরে আসছে। বাংলাদেশ কখনো ইন্ডিয়ার ইচ্ছা অনুসারে তৈরি হবে না, বাংলাদেশ তৈরি হবে এই দেশের মানুষের সার্বভৌম ইচ্ছায়। আজ হোক কাল হোক আমরা ভারতীয় আগ্রাসন থেকে মুক্ত হব। আর হ্যাঁ, সেই দিন অনুসুয়ার পিনাক তোমাদের ঔদ্ধত্যের জবাব পায় বা কড়াই গন্ডায়। তোমাদের উত্তরসূরিরা তোমাদের দুষবে 100 বছর ধইরা, কারণ তোমাদের নিরেট বেকুবি আর ঔদ্ধত্যের কারণে 18 কোটি মানুষের একটা প্রতিবেশী দেশের মানুষ ভারতকে ঘৃণা করে। আর ভুলে যাও না, এই অঞ্চলে ভারতের 1 শেরের উপরে 5 শের আছে। মাইন একবার শুরু হইলে না, একটাও মাটিতে পড়বে না, তখন সরি বলার টাইম